বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষ পুরাতন ও নতুন ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর লাইলা মুস্তারিন, হেড অফ দি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ঢাকা কলেজ। আশা করি ছেলেরা করোনার এই বিশেষ পরিস্থিতিতে তোমরা ভালো আছো। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং আল্লাহর রহমত কামনা করে আজকের পাঠদান পর্ব শুরু করছি। আমাদের আজকের বিষয়বস্তু কোর্স নাম্বার আমি দিয়ে দিলাম CH7301 এবং 232801। বিষয়বস্তুর নাম কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড ফটোকেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি 3। উভয় সিলেবাসই 95% একই রকম থাকায় তোমাদের একসাথে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের আজকের টপিকস হলো এই রাসায়নিক গতিবিদ্যা এবং আলোক রসায়ন বিষয়ের অন্তর্ভুক্ত অধ্যায় টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রিঅ্যাকশন রেটস অ্যান্ড থিওরিজ, বিক্রিয়ার হারের তাপমাত্রা নির্ভরশীলতা এবং তত্ত্বসমূহ। সাধারণত অধিকাংশ বিক্রিয়াই তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার সাধারণত বৃদ্ধি পায়। দেখা যায় যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। যেহেতু বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক তুলনীয় রাশি, কাজেই বিক্রিয়ার হার তাপমাত্রার সাথে যেভাবে বৃদ্ধি পায় হার ধ্রুবকও সম অনুপাতে বৃদ্ধি পায়। আমি আশা করি যে হার এবং হার ধ্রুবক সম্পর্কে তোমাদের জানা আছে, তবুও আমি একটু রিপিট করে এর সংজ্ঞা দিচ্ছি। বিক্রিয়ার হার হলো কোনো বিক্রিয়ার প্রতি একক সময় বিক্রিয়ক অথবা উৎপাদগুলির ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে। তার মানে হার হলো সময়ের পরিবর্তনের সাথে ঘনমাত্রা পরিবর্তনের অনুপাত। এই হারকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। ডেল্টা সি বাই ডেল্টা টি, অথবা এখানে বিক্রিয়ক বিবেচনা করা হয়েছে এবং এখানে উৎপাদ। যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে কমে যায়, সেজন্য এই মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে। আর উৎপাদের ক্ষেত্রে যেহেতু ঘনমাত্রা বাড়তে থাকে সময়ের সাথে, সেখানে এটাকে ধরে নেওয়া হয়েছে এখানে প্লাস চিহ্ন আছে। আর হার ধ্রুবক, যেটা রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, কি হার ধ্রুবক কি হলো একক মোলার গারত্বে যে বিক্রিয়কগুলি বিক্রিয়া অংশগ্রহণ করে সেই বিক্রিয়ার হারকেই তোমার হার ধ্রুবক বলা হয়। এখন দুইটি রাশি যেহেতু তুলনীয়, অতএব একটার সাথে আর একটা সম্পর্কিত এবং বিক্রিয়ার হার যে অনুপাতে তাপমাত্রার সাথে বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হার ধ্রুবক সেই অনুপাতে বৃদ্ধি পায়। বিক্রিয়ার হার ধ্রুবক এবং হার তাপমাত্রার সাথে সাধারণত সমসত্ব বিক্রিয়াগুলিতেই এরকম বৃদ্ধি লক্ষ্য করা যায়। প্রাথমিক অবস্থায় বিক্রিয়ার হারের তাপমাত্রা নির্ভরশীলতাকে ব্যাখ্যা করার জন্য তাপমাত্রা গুণাঙ্ক নামে একটা রাশি ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই তাপমাত্রা গুণাঙ্ক রাশিটা আমরা বলি সেটা কীরকম, যে তাপমাত্রা গুণাঙ্ক এটা গামা দিয়ে প্রকাশ করা হয়। এখানে তাপমাত্রা গুণাঙ্ক হলো তোমার দুইটা তাপমাত্রার ব্যবধানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ব্যবধানে দুইটা হার ধ্রুবকের অনুপাত, এবং এটার মান পাওয়া যায় 2 থেকে 3। প্রাথমিক অবস্থায় এটাই ধরে নেওয়া হয়েছিল যে তাপমাত্রা নির্ভরশীলতা ব্যাখ্যা করার জন্য এই টার্মটাকে ইউজ করা যেতে পারে, যা 2 থেকে 3 হবে। কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে এরকম পাওয়া যায়, কিন্তু অধিকাংশ বিক্রিয়ার ক্ষেত্রে এটা এর প্রায়োগিক গুরুত্ব খুবই কম। কারণ দেখা যায় যে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে এই রেঞ্জের বাইরে
তাপমাত্রার গুণাঙ্কর মানটা পাওয়া যায়, আবার কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে এটা 2 থেকে 3-এর নিচে পাওয়া যায়। কাজেই এই এই রাশিটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, যেহেতু এই রাশিটা খুব একটা ব্যবহারিক প্রয়োগ নেই, সেই কারণে তাপমাত্রা নির্ভরশীলতা ব্যাখ্যা করার জন্য একে আর ব্যবহার করা যায়নি। পরবর্তীতে আরেনিয়াস একটা প্রচেষ্টা চালান যে বিক্রিয়া হারের তাপমাত্রা নির্ভরশীলতাকে ব্যাখ্যা করার জন্য। আরেনিয়াস সমীকরণটা আমরা এখন দেখব। আরেনিয়াস ইকুয়েশনে প্রথমত 1884 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভ্যান টপ দেখান যে বিক্রিয়ার সাম্যধ্রুব, উভমুখী বিক্রিয়ার সাম্যধ্রুব তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, এবং তিনি একটা সমীকরণও উপপাদন করেন যেটা ছিল এরকম। ডেল্টা ইউ নট বা আরটি স্কোয়ার, ডি লন কেসি বাই ডিটি ডেল্টা ইউ নট বা আরটি স্কোয়ার। এখানে কেসি হলো ঘনমাত্রায় প্রকাশিত সাম্যধ্রুব, ডেল্টা ইউ নট হলো আন্তঃশক্তির পরিবর্তন বা বিক্রিয়া তাপ, প্রমাণ আন্তঃশক্তির পরিবর্তন বা বিক্রিয়ার তাপ। এই সমীকরণের ভিত্তিতে, ভ্যান টপের এই সমীকরণের ভিত্তিতে আরেনিয়াস চেষ্টা চালান যে বিক্রিয়ার সাম্যধ্রুবকের মতো হার ধ্রুবকেরও তাপমাত্রা নির্ভরশীলতাকে ব্যাখ্যা করা সম্ভব, এবং উনি এর ভিত্তিতে একটা সমীকরণ প্রতিষ্ঠিত করেন যেটাকে আরেনিয়াস সমীকরণ বলা হয়। আমরা এখন এর উপপাদ্যটা দেখতে পারি কিভাবে উপপাদন করা যায়। উপপাদনের জন্য একটা উভমুখী বিক্রিয়া বিবেচনা করা যায়। এ থেকে বি একটু একটা উভমুখী বিক্রিয়া বিবেচনা করা হলো, যার এখানে সম্মুখবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক হলো K1 এবং প্রতিবর্তী বিক্রিয়া বা ব্যাকওয়ার্ড রিয়েকশনের হার ধ্রুবক হলো K-1। তাহলে ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা এর হার লিখতে পারি রেট ফরওয়ার্ড K1 কনসেন্ট্রেশন অফ A এবং রেট ব্যাকওয়ার্ড কনসেন্ট্রেশন অফ বি। ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী এটা লেখা হলো। আর যেহেতু সাম্যাবস্থায় দুইটা হার পরস্পর সমান, অতএব এর থেকে আমরা সাম্যধ্রুবক লিখতে পারি তাহলে দুইটা হার ধ্রুবকের অনুপাত সাম্যধ্রুবক এখান থেকে আমরা পেয়ে যাই। এখন এই সাম্যধ্রুবকের বদলে 1 নম্বর ইকুয়েশনে যদি এই হার ধ্রুবকগুলির অনুপাতকে আমি বসাই দিই, তাহলে কি হবে? বসাই দিলে পাওয়া যাবে বাই আরটি স্কোয়ার। ডেল্টা ইউ নটকেও আমরা একটু ভেঙে লিখতে পারি, সেটা হলো যে U1 আরটি স্কোয়ার। এটাকে 3 নাম্বার ইকুয়েশন দেওয়া হলো। আচ্ছা, তাহলে এই সমীকরণকে আবার একটু পুনর্বিন্যাস করে সাজায় লেখা যায়। কিভাবে সাজায় লেখা যায়? যে ডি লন
মাইনাস U1 বাই RT স্কোয়ার। এটাকে 4 নম্বর ইকুয়েশন দেওয়া হলো। এইভাবে পুনর্বিন্যাস করে একটু সাজায় লেখা হলো। এখন এইখানে দেখা যাইতেছে যে এই সমীকরণে আইডেন্টিক্যাল রাশিগুলো আছে, যেমন মনে করো K1 এর সাথে U1, K-1 এর সাথে E-1 টার্মগুলো আইডেন্টিক্যাল। অতএব এই সমীকরণটাকে গাণিতিকভাবে বিশ্লিষ্ট করে দুইটা পৃথক সমীকরণ হিসাবে লেখা যায় যদি দুইটি সমীকরণের সাথে একটা ধ্রুবক অন্তর্ভুক্ত করা যায়। তাহলে সেটা আমরা করি। একে বিশ্লিষ্ট করে আমরা লিখতে পারি d ln প্লাস কনস্ট্যান্ট, এবং আরেকটা হবে প্লাস কনস্ট্যান্ট। দুইটা সমীকরণে বিশ্লিষ্ট করে লেখা হলো ওই 4 নম্বর ইকুয়েশনটাকে। তাহলে এখন পরীক্ষা করে দেখা গেছে কি যে যদি কনস্ট্যান্টটাকে 0 ধরা যায় তাহলে বিক্রিয়া হারের তাপমাত্রা নির্ভরশীলতাকে সন্তোষজনকভাবে ব্যাখ্যা করা সম্ভব। তাহলে আমরা এই কনস্ট্যান্টকে 0 ধরি। 0 ধরলে এখান থেকে একটা সাধারণ সমীকরণ আমরা লিখতে পারবো যেটা দিয়ে বিক্রিয়া হারের তাপমাত্রা নির্ভরশীলতার সন্তোষজনক ব্যাখ্যা সম্ভব। তাহলে এই সাধারণ সমীকরণটা হলো d ln K বাই dt ইকুয়াল টু EA বাই RT স্কোয়ার। এখানে কনস্ট্যান্টটাকে ইকুয়াল টু 0 ধরা হইল। ধরে এই সমীকরণটাকে সাধারণ সমীকরণ লেখা হলো d ln K বাই dt EA বাই RT স্কোয়ার। এই সমীকরণটাকে বলা হয় হলো আরহেনিয়াস সমীকরণ। এখানে EA রাশিটা হলো সক্রিয়ণ শক্তি বা এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই সমীকরণটা একটা ব্যবকলিত রূপ। এর যদি সমাকলন করা হয়, সমাকলন করলে কি পাওয়া যাবে? ln K ইকুয়াল টু হলো মাইনাস RT প্লাস কনস্ট্যান্টটাকে আমি ln A লিখলাম। এইভাবে লেখা যায়। আর একটু যদি পুনর্বিন্যাস করে আমি লিখি লগারিদম উঠাই দিয়ে, তাহলে এটা লেখা যাবে যে K ইকুয়াল টু A e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। এই তিনটা ইকুয়েশনই আরহেনিয়াস ইকুয়েশন, 3 রকমের ফর্ম। এখানে EA এবং A দুইটা রাশি আছে। EA রাশিটাকে আগেই বলেছি যে একে সক্রিয় শক্তি বলে, আর A রাশিটাকে বলা হয় হলো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। এখন এই সমীকরণ প্রতিষ্ঠার সময় আরহেনিয়াস যে সমস্ত বিষয়গুলিকে বিবেচনায় নিয়েছিলেন সেগুলো হলো যে উনি বলছেন যে সবগুলা বিক্রিয়াকালে সব অণুই তোমার বিক্রিয়ায় অংশগ্রহণের উপযোগী হয় না। হ্যাঁ, সব অণুই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। যে সমস্ত অণু একটা নিম্নতম গড় মানের বেশি শক্তি অর্জন করে, হ্যাঁ, সেই সমস্ত অণু বিক্রিয়া অংশগ্রহণ করে এবং এই অণুগুলোকে সক্রিয় অণু বলে। আর এই শক্তিটাকে বলা হয় হলো
সক্রিয়ণ শক্তি। আর যে অণুগুলা এই শক্তি অর্জন করতে পারে না এদেরকে নিষ্ক্রিয় অণু বা স্বাভাবিক অণু বলা হয়। সাধারণত দেখা যায় কি যে সক্রিয় অণু এবং ওনার মতামত অনুযায়ী স্বাভাবিক এবং সক্রিয় অণুর মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকে। হ্যাঁ, স্বাভাবিক অণু এবং সক্রিয় অণুর মধ্যে সাম্যাবস্থা বজায় থাকে। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন অনেক অণুই সক্রিয় অণুতে পরিণত হয়। এবং কীভাবে হয় যে তখন তোমার সাম্যাবস্থাটা লা চ্যাটেলিয়ারের নীতি অনুযায়ী ডান দিকে শিফট হয় বা স্থানান্তর হয়, ফলে অনেক অণু সক্রিয় অণুতে পরিণত হয়ে হয় এবং তখন বিক্রিয়ার হার ওই সক্রিয় অণুর সংখ্যার উপরে নির্ভর করে। এখন সব অণু যে বিক্রিয়া যারা অংশগ্রহণ করে সবই তোমার কি হয় যে কার্যকর হয় না বিক্রিয়ায়। হ্যাঁ, একটা নির্দিষ্ট ভগ্নাংশ মাত্র বিক্রিয়া কার্যকর হয়। তো বোলসম্যানের নীতি অনুযায়ী, ম্যাক্সওয়েল বোলসম্যানের আণবিক বণ্টন নীতি অনুযায়ী যে ভগ্নাংশটা বিক্রিয়া কার্যকর হয়, হ্যাঁ, সেই ভগ্নাংশটা e⁻⁻A/RT এর সমান। যে ভগ্নাংশটা বিক্রিয়ায় কার্যকর হবে সেটা হলো e⁻A/RT এর সমান। কাজেই এই ভগ্নাংশ তাহলে বিক্রিয়ার হার এই ভগ্নাংশটা সমানুপাতিক হবে। এটা আরেনিয়াসের মতামত। উনি এই বিষয়গুলো বিবেচনা করে সমীকরণটা উপপাদন করতেন। এখন এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে এর খুবই প্রায়োগিক গুরুত্ব রয়ে গেছে এবং প্রয়োগ থেকে আমরা এখানে দেখতে পাবো যে আট নম্বর সমীকরণটা লক্ষ্য করো। 8 নম্বর সমীকরণটা আচ্ছা, 8 নম্বর সমীকরণটা দেখো, এই সমীকরণটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ, সরল রৈখিক সমীকরণ। এখানে দুইটা চলক আছে, একটা হলো কে এবং আরেকটা হলো টি। এই দুইটা চলক, বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরা হয়েছে। তাহলে এই সমীকরণ অনুযায়ী লন কে কে যদি 1/t এর এগেনস্টে গ্রাফে প্লট করা হয়, তাহলে এরকম একটা সরল রেখা পাওয়া যায় যার ঢাল হলো a/r। হ্যাঁ, এর ঢাল হলো a/r। এই সমীকরণ থেকে বোঝা যায় যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার ধ্রুব বৃদ্ধি পায়। যেহেতু এখানে 1/t এবং ঢালটা নেগেটিভ, কাজে 1/t যত বাড়বে এই দিকে লন কে এর মান তত বৃদ্ধি পাবে। তার মানে হলো তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার ধ্রুব বৃদ্ধি পায় এবং সেই সাথে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। আচ্ছা, এখন এখান থেকে এই ঢাল পেয়ে গেলাম। এটা পরীক্ষামূলকভাবে এটা বসানো হয়। পরীক্ষামূলকভাবে এই সমীকরণটা ব্যবহার করা যায় যে এই যে ঢাল যেটা পেলাম, এই ঢাল ইকুয়াল টু হলো -a/r। তাহলে এখান থেকে সক্রিয় শক্তি ইয়ে ইকুয়াল টু মাইনাস ঢাল ইন্টু আর। এখান থেকে আমরা সক্রিয় শক্তি বিক্রিয়ার পরীক্ষামূলকভাবে বিক্রিয়ার সক্রিয় শক্তি নির্ণয় করা যায়। এছাড়াও তোমার এই 6 নম্বর সমীকরণটা থেকে আমরা আরও কিছু প্যারামিটারও আমরা নির্ণয় করতে পারি। তা এর আগে আমরা এখানে একটু বলে নেই যে এই যে লন কে, আমি ইয়ে রাশিটা পেয়ে গেলাম, লন কে এর ভার্সেস 1/t এর এই
রেখাটাকে যদি আমি অতি বর্ধিত করে হ্যাঁ এই অক্ষে নিয়ে আসি, তাহলে এটা যে যা পাওয়া যাবে এখান থেকে আমি লন এ পেয়ে যাই, যেহেতু এটি ইন্টারসেক্ট। তাহলে ই এর সাথে এই পরীক্ষামূলক গ্রাফটিকে ইএ এবং লন এ, তার মানে এ দুইটাই নির্ণয় করা সম্ভব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ, এ নির্ণয় করা সম্ভব। আচ্ছা, এখন এই যে 7 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি লিমিটে ইন্টিগ্রেশন করি, লিমিটিং ইন্টিগ্রেশন, তাহলে কি পাওয়া যাবে? লিমিটের ইন্টিগ্রেশন করলে লিমিটের ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? যে লন k2 বাই k1 ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর ইন্টু 1 বাই t2 মাইনাস 1 বাই t1। এখানে চল রাশি আছে হলো 1 2 3 4 5, 5টা রাশি আছে। এর মধ্যে যে কোনো 4টা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে বাকি রাশিটা এই সমীকরণ থেকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আর্হেনিয়াস সমীকরণের থেকে তাপমাত্রা নির্ভরশীলতাটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়। অনেক বিক্রিয়ার ক্ষেত্রে এটা সফলভাবে এই ব্যাখ্যাটা পাওয়া যায়। এছাড়া পরীক্ষামূলকভাবে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এবং প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর নির্ণয় করা যায়। তাছাড়া এই সমীকরণটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে এই রাশিগুলি k2 k1 বেগ ধ্রুবকের রাশিগুলা, বিভিন্ন তাপমাত্রার বেগ ধ্রুবক, সক্রিয়ণ শক্তি এবং তাপমাত্রাগুলা নির্ণয় করা যায় যদি অবশিষ্টগুলো জানা থাকে। আর্হেনিয়াস সমীকরণ মোটামুটি তাপমাত্রা নির্ভরশীলতা ব্যাখ্যা করতে সফল। তবে আর্হেনিয়াস সমীকরণের একটা সীমাবদ্ধতা হলো ও ই এর একটা সংজ্ঞায়িত করেছেন, এটা ঠিক আছে, কিন্তু এ রাশিটার কোনো ব্যাখ্যা দিতে উনি ব্যর্থ হন। এ রাশিটা সংজ্ঞায়িত করতে উনি ব্যর্থ হন। তো পরবর্তীকালে বিক্রিয়াহারের তত্ত্ব উপস্থাপনের সময় বিভিন্ন বৈজ্ঞানিকগণ আর্হেনিয়াস সমীকরণ এবং আরও গ্যাসের গতিতত্ত্ব সহ বিভিন্ন তত্ত্বের উপর ভিত্তি করে সংঘর্ষ তত্ত্বটা উপস্থাপন করেন, যেটা আমরা এখন দেখব যে বিক্রিয়াহারের সংঘর্ষ তত্ত্ব। বিক্রিয়াহারের সংঘর্ষ তত্ত্বের যে মৌলিক ধারণা, সেটা হলো যে সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়াকালে অণুগুলার পারস্পরিক সংঘর্ষের ফলে কি হবে, যে বন্ধনের ভাঙন এবং পুনর্বিন্যাসের মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হবে। কিন্তু এই ধারণার মধ্যে একটু সমস্যা রয়ে গেছে, বিভিন্ন অসামঞ্জস্যতা দেখা যায়। যে যদি শুধু বিক্রিয়ার মাধ্যমেই সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে বিক্রিয়ার হার সংঘর্ষ ফ্রিকোয়েন্সির সমান হওয়া উচিত। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে সেরকম পাওয়া যায় না। দেখা যায় যে সংঘর্ষ সংখ্যাটা বিক্রিয়া হারের তুলনায় অনেক গুণ বেশি হয়, মানে অনেক সংঘর্ষ হয় কিন্তু বিক্রিয়ার হার সেরকম পাওয়া যায় না সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী। আচ্ছা, এখন তোমার দ্বিতীয় আর একটা বিষয় হলো যে গ্যাসের গতিতত্ত্ব থেকে দেখা যায় যে দ্বিআণবিক সংঘর্ষ ফ্রিকোয়েন্সি বর্গমূল তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তাপমাত্রা যেই হারে বাড়বে সংঘর্ষ সংখ্যা সেই হারে বাড়বে, এবং তখন কি হবে যে বিক্রিয়ার হারও সেই হারে বাড়া উচিত। কিন্তু দেখা যায় যে সংঘর্ষ 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে
সংঘর্ষ ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায় 2 থেকে 3%, কিন্তু বিক্রিয়ার হার বৃদ্ধি পায় 200 থেকে 300%। আচ্ছা, তাহলে এই আলোচনা থেকে বোঝা যায় যে বিক্রিয়ায় মোট আণবিক সংঘর্ষের পুরোটাই কার্যকরী হয় না, সামান্য ভগ্নাংশ মাত্র কার্যকরী হয়। তো সেই কারণে বিক্রিয়ার হারের সংঘর্ষ তত্ত্ব উপস্থাপন করা হয় বিভিন্ন বৈজ্ঞানিকগণ, ম্যাক্স ট্রাউজে, লুইস কার্ডমোর প্রমুখ বিক্রিয়ার গ্যাসের গতিতত্ত্ব এবং আরেনিয়াস তত্ত্বের ভিত্তিতে বিক্রিয়া হারের জন্য সংঘর্ষ তত্ত্ব উপস্থাপন করেন, এবং ওই তত্ত্ব উপস্থাপনের সময় যে স্বীকার্যগুলা ধরে নেওয়া হয় সেগুলা হলো, আমি একটু বলে দিতেছি যে অণুর প্রকৃতি কীরকম ধরা হবে। শক্ত দৃঢ় গোলকের মতো হার্ড স্ফিয়ার, যাদের শক্তি শুধুমাত্র স্থানান্তর প্রকৃতির হবে। দ্বিতীয়ত হলো যে সংঘর্ষ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা জেড বলি, সংঘর্ষ ফ্রিকোয়েন্সি হলো জেড, ছোট জেড। সেই সংঘর্ষ ফ্রিকোয়েন্সিটা গ্যাসের গতিতত্ত্ব থেকে হিসাব করা হয়। তৃতীয়ত হলো সংঘর্ষকালীন দিকবিন্যাস, মানে অণুগুলার দিকবিন্যাস প্রপার হইতে হবে। কার্যকর সংঘর্ষের জন্য অণুগুলার ওরিয়েন্টেশন, প্রপার ওরিয়েন্টেশন দরকার, সংঘর্ষের প্রপার ওরিয়েন্টেশন প্রয়োজন। যদি তোমার মনে করো যে এই মুখোমুখি অণুগুলা সংঘর্ষ করে, তাহলে এখান থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না। কিন্তু যদি অণুগুলার সংঘর্ষ তোমার এরকম হয়, তাহলে এখান থেকে একটা কার্যকর উৎপাদ পাওয়া সম্ভব। তৃতীয়ত হলো কাজেই সংঘর্ষ থেকে বিক্রিয়া ভালো ফলাফলের জন্য সংঘর্ষটা হইতে হবে কার্যকর, মানে সুনির্দিষ্ট হইতে হবে সংঘর্ষের দিক। তৃতীয়ত হলো সক্রিয়ণ শক্তি। বিক্রিয়া সংগঠনের জন্য কিছু সংখ্যক অণুকে অবশ্যই সক্রিয়ণ শক্তি অর্জন করতে হবে। যারা সক্রিয়ণ শক্তি অর্জন করে ওই ধরনের অণুগুলো সাধারণত বিক্রিয়া অংশগ্রহণ করে, এবং ওই সক্রিয়ণ শক্তিটাও স্থানান্তর প্রকৃতির হয়। তার মানে এখান থেকে এখানে স্থানান্তরিত হতে পারবে। পঞ্চম হলো বিক্রিয়ার হার। আরেনিয়াস বলছে যে মোট আণবিক সংঘর্ষের মধ্যে এর অধিক শক্তিধারী অণুর ভগ্নাংশে বিক্রিয়া অংশগ্রহণ করে। আবার ম্যাক্সওয়েল বোলজম্যানের আণবিক বণ্টন তত্ত্ব অনুযায়ী মোট আণবিক সংঘর্ষের যে ভগ্নাংশ বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা বোলজম্যান ফ্যাক্টর e⁻ বা RT এর সমান। তার মানে এর অধিক শক্তিধারী অণুর সংখ্যা বাই মোট অণু সংখ্যা ইকুয়াল টু হলো e⁻RT। সুতরাং বিক্রিয়ার হার মোট সংঘর্ষ সংখ্যা ইন্টু e⁻RT। আচ্ছা, এখন দ্বিআণবিক গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই উপবন্ধনটা একটু দেখাবো যে একই রকমের অণুর মধ্যে এ উৎপাদ এটা বিবেচনা করা যায়। যেহেতু দুইটা টার্ম আমার দরকার, এটা তো আমার রয়ে গেছে, এই সংখ্যাটা যদি আমি বের করতে পারি তাহলে বিক্রিয়া হারের সাথে হার বের করা খুব সহজ। তো সংঘর্ষ সংখ্যা কি হবে যে একই রকমের অণুর ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করতে পারি এ উৎপাদ সংঘর্ষ সংখ্যা গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রতি একক আয়তনে একক সময় একক অণু কর্তৃক সৃষ্ট মোট সংঘর্ষ সংখ্যা পাওয়া যায় হলো ZAA ½√2πdA² হ্যাঁ, এখানে DA-টা হলো আণবিক ব্যাস, তার মানে সংঘর্ষকালীন অণুগুলার কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব, যেটা এখানে দেখানো হয়েছে। U⁻ হলো তোমার গড় আণবিক ব্যাস, আর NA একক আয়তনে অণু সংখ্যা। আচ্ছা, তাহলে এখান থেকে গড় বেগটা পাওয়া যাবে হলো, এই গড় বেগটা আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে পাই। U⁻ ইকুয়াল টু হলো 8 kBT/πm। এখানে mটা অণুর ভর, কেবি বোলজম্যান ধ্রুবক, আর ZAA-টা তাহলে এরকম দাঁড়ায় √2πdA² NA² √8 kBT/πm। সেখান থেকে এটা হিসাব করলে
কি হয় 2d²n² পাই kBT/m। আচ্ছা, তাহলে হার ধ্রুবক হলো সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী হার ধ্রুবক পাওয়া যায় হলো z e⁻⁻⁰ রেট 2d²n²। এখানে মান যদি বসাই দিই সেরকম পাওয়া যাবে। এখন একক আয়তনে অণু সংখ্যাকে ঘনমাত্রা হিসাবে ধরলে রেট পাওয়া যাবে kn²। কে হলো হার ধ্রুবক। তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমি তুলনা করি, এই দুইটা সমীকরণকে 4 এবং 5কে, তাহলে আমি এখান থেকে বিক্রিয়ার হার ধ্রুবক পাবো 2d² পাই kBT e⁻⁻⁰ অথবা এটা হলো জেড, এটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, সংঘর্ষ ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। এই রাশিটাকে জেড জেড এর মান হলো এই অংশটা। যাই হোক, আজকে মোটামুটি আমরা এই রেট ইকুয়েশনটা বের করে দেখালাম। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। আশা করি সামনের দিন আর বাকি অংশগুলা অগ্রসর হয়ে বলতে পারবো। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।